নমস্কার, শুভ সকাল। আজ আমরা ক্রিয়াযোগী সাধকদের সাধনের তৃতীয় অবস্থার কথা বোঝবার চেষ্টা করব। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এইভাবে সাধক ক্রিয়া সাধন করতে করতে যখন সুষুম্না নাড়ির অন্তর্গত ব্রহ্ম নাড়ি বেয়ে উপরে উঠতে থাকে, তখন সাধকের ভীষ্ম বা অবিদ্যা সম্ভূত আমিত্ব বা চিদাভাস ক্ষীণ হয়ে আসে। তখন সাধকের এক প্রকার সমাধি লাভ হয়। এই সমাধি ভোগকালে সাধকের সাধন কর্ম স্থির হয়ে আসে, আর সেই ফাঁকে সাধকের পূর্ব জন্মার্জিত সঞ্চিত কর্মগুলি ফলদানের জন্য উন্মুখ হয়ে সাধককে নিচে নামিয়ে আনার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত অসাড়ে তাকে বহির্মুখে এনে বিষয়ের সঙ্গে লিপ্ত করে। এই সময়ে কুটস্থ চৈতন্য প্রকাশ না থাকায় সাধককে অন্ধক্রিয়া করে বা স্মৃতিশক্তি সাহায্যে এবং সাধনলব্ধ দৃক্শক্তি সাহায্যে সাধনের সম্পূর্ণ অবস্থাটা দেখে নিতে হয়। এটাই হলো সাধকের ধার্তরাষ্ট্র বা ধৃতরাষ্ট্র ভাব। মহাভারতে লেখা আছে, ধৃতরাষ্ট্র হলো অর্জুনের জ্যাঠা। এখন একই ব্যক্তি কখনো জ্যাঠা, কখনো কাকা, কখনো অর্জুন, কখনো ধৃতরাষ্ট্র, এই কথাটা শুনতে যেন বিসদৃশ লাগে। ভুললে চলবে না যে গীতাশাস্ত্র হলো যোগশাস্ত্র। চতুর্বিংশতি তত্ত্বের যেটিতে চেতনা শক্তি খেলা করে, তখন সেটাই চৈতন্যময় হয়ে ওঠে। কাজেই একই শরীরে একই সময়ে বৃত্তিভেদে সাধকের মধ্যে ভিন্ন ভিন্ন ভাব ফুটে ওঠে। সঙ্গত কারণে পিতা পুত্র আত্মীয় স্বজনবোধ কোনো সম্বন্ধ এখানে নেই। কোনো রূপককে গল্পের দ্বারা প্রকাশ করতে গেলে এই ধরনের সম্বন্ধের গল্প ভাবতে হয়। এটাই হলো যোগশাস্ত্র এবং ইতিহাসের তফাৎ। এই ত্রয়ী অবস্থা ছাড়া আরও অনেক অবস্থা থাকলেও সাধকের শেষ অবস্থা অর্থাৎ মহাপ্রস্থানের অবস্থা, সেটাই শ্রীগীতার অষ্টম অধ্যায়ে পরিষ্কারভাবে বর্ণনা করা আছে। নমস্কার, আজ এই পর্যন্ত।